চিরদিন কাহারও সমান নাহি যায়। একটা সময় ছিল যখন এই একটি নামেই কেঁপে উঠত কলকাতার অলিগলি। দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোড কিংবা কালীঘাট রোড, যেখানে সাধারণ মানুষের প্রবেশিকাধার ছিল নিয়ন্ত্রিত, আজ ঠিক সেই ঠিকানাতেই পৌঁছে গেছে কলকাতার পুরসভার বুলডোজার আর ডিমোলিশন নোটিশ। সিন্ডিকেট, তোলাবাজি আর দুর্নীতির ওপর দাঁড়িয়ে যে জোড়াবাড়ি উঠেছিল তা আজ কাঁপছে থরথর করে। তৎকালীন তৃণমূল সরকারের প্রশ্রয়ে গড়ে ওঠা অভিষেক সাম্রাজ্যের 17টি সম্পত্তিতে এখন পুরসভার হানা। আইনের চোখে ধুলো দিয়ে সাধারণ মানুষের রক্ত জল করা টাকায় বানানো এই হরিশ মুখার্জি রোডের প্রাসাদ আজ বেআইনি ঘোষিত হলো। জিরো টলারেন্সের হুঙ্কার দিয়ে নতুন সরকারের সরাসরি নির্দেশ, 7 দিনে ভাঙতে হবে এই অবৈধ সাম্রাজ্য। যে ক্ষমতার জোরে একদিন মানুষকে লাঞ্ছিত হতে হয়েছিল, আজ সেই ক্ষমতার উৎসটাই খাঁচাবন্দি। দেখুন কিভাবে এক রাতের মধ্যে রাজপ্রাসাদ থেকে আসামির কাঠগড়ায় এসে দাঁড়ালো এই দুর্নীতিবাদ চক্র। বাংলাকে লুটে খাওয়ার সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটেছে। এবার শুরু হয়েছে চূড়ান্ত হিসেব নিকেশ। শুধু ক্ষমতার দাপট দেখিয়ে রেহাই পাওয়ার দিন শেষ। এবার অবৈধ নির্মাণের ভাঙার খরচও দিতে হবে পকেট থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে কলকাতা পুরসভা এতদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে পরিচালিত হতো, সেই পুরসভার কমিশনারের কলমের এক খোঁচায় এখন প্রশ্নের মুখে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য। লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানি 17 থেকে 24টি সম্পত্তি, হরিশ মুখার্জি রোডের বিলাসবহুল বাড়ি, শান্তিনিকেতন, এমনকি অভিষেকের বাবা মায়ের নামের সম্পত্তিও এখন বেআইনি স্ক্যানারে। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে এতদিন ধরে দাঁড়িয়ে থাকা এই বহুতলগুলোকে বেআইনি তকমা দিয়ে ভেঙে ফেলার জন্য মাত্র 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো? এটা কি শুধু নিয়মতান্ত্রিক আইনি পদক্ষেপ, নাকি ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া একটা মস্ত বড় রাজনৈতিক মহানাটকের শুরু? আজকের আমরা এই পুরো ঘটনার নেপথ্যে সত্য, আইনি ধারা এবং এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা সম্পূর্ণ ব্যালেন্সড এবং ফ্যাক্ট ভিত্তিক আলোচনা করব। ঘটনার সূত্রপাত কিন্তু খুব বেশি দিনের নয়। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর দায়িত্ব নেওয়ার পরই তার স্পষ্ট বার্তা ছিল দুর্নীতি এবং বেআইনি এই নির্মাণে জিরো টলারেন্স। অর্থাৎ এই বার্তা ঠিক 2 দিনের মাথায় কলকাতার পুরসভার অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে এক নজিরবিহীন পদক্ষেপ নেয়। আচ্ছা, আপনারা কি জানেন কলকাতা পুরসভার এই নোটিশ কেন এতটা চমকপ্রমোদ? কারণ কলকাতার পুরসভার এই মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং এই নোটিশের ব্যাপারে কিছুই জানতেন না। হ্যাঁ, পুরসভা সূত্রের খবর, কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাক্ট 1980 সেকশন 401 এবং 400 এর অধীনে এই নোটিশ পাঠানো হয়েছে। এই আইন অনুযায়ী পুরসভার কমিশনারের তার পদাধিকার বলে এবং নিজস্ব আইনি ক্ষমতা বলে এই ধরনের নোটিশ জারি করতে পারে, যেখানে মেয়রের আগাম অনুমতির প্রয়োজন পড়ে না। নোটিশে ঠিক কি বলা হয়েছে? হরিশ মুখার্জি রোডের 188A এই যে বাড়ি এবং কালীঘাট রোডের 121 নম্বর বাড়ি, যা এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও বাসভবন হিসেবে পরিচিত ছিল, সেখানে অনুমোদিত নকশা বা বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে বেআইনি নির্মাণ এবং ডেভিয়েশন করা হয়েছে। পুরসভার সাফ নির্দেশ, আগামী 7 দিনের মধ্যে এই বেআইনি অংশ নিজেদের দায়িত্বে ভেঙে ফেলতে হবে। আর যদি তা না হয়, তবে পুরসভা নিজেই সেই দেওয়াল গুঁড়িয়ে দেবে এবং সেই ভাঙার পুরো খরচ উসুল করা হবে খোদ মালিকের পকেট থেকে। যদি ভাবেন এই লড়াইটা কেবল 2টো বাড়ির 4টে দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, তবে কিন্তু আপনি হিমশৈলের চূড়াটুকুও দেখেননি। এই ট্রেলারের আসল ক্লাইম্যাক্স আর আসল থ্রিল লুকিয়ে আছে একটা কর্পোরেট গোলকধাঁধার ভিতরে। নাম হলো লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। সাধারণ মানুষের কাছে এটা হয়তো স্রেফ একটা কোম্পানির নাম, কিন্তু তদন্তকারীদের ডায়েরিতে এটি একটি আস্ত সাম্রাজ্য। এই জালের সুতো কোথায় কোথায় জড়িয়ে, কলকাতা পুরসভার গোপন নথির পাতা উল্টালেই চোখ কপালে উঠবে আপনার। এই কোম্পানির ডিরেক্টর আর অংশীদারদের তালিকায় যে নামগুলো জলজল করছে, তারা কেউ বাইরের লোক নন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নোটিশ গেছে তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামেও। অর্থাৎ আক্রমণ এবার সরাসরি ড্রয়িং রুমে। একটু ঠান্ডা মাথায় ভাবুন, কলকাতার বুকে 1 ইঞ্চি জমি কিনতে গেলে যেখানে সাধারণ মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে এই লিপস অ্যান্ড বাউন্সের নামে দক্ষিণ কলকাতার একের পর এক প্রাইম লোকেশনে ছড়িয়ে আছে সম্পত্তি। পণ্ডিতিয়া রোড থেকে শুরু করে প্রেমেন্দ্র মিত্র সরণি, বালিগঞ্জের অভিজাত পাড়া থেকে বেহালার অলিগলি, সমস্ত জায়গায় থাবা বসিয়েছিল এই কর্পোরেট জায়ান্ট। পুরসভায় অভিযোগ কি ছিল? অভিযোগ হলো ক্ষমতার দাপট দেখিয়ে, কর্পোরেশনের আইন বইকেসরে বুড়ো আঙুল দেখিয়ে বুক ফুলিয়ে চালানো হয়েছে একের পর এক বেআইনি নির্মাণ। সরকারি ফাইলের ভেতরে থাকা বিস্ফোরক প্রশ্নগুলো এবার শুনুন, যা খোদ পুরসভার আমলারা তৈরি করেছেন। প্রথম প্রশ্ন হলো, এই যে চকচকে কর্পোরেট অফিসগুলো বছরের পর বছর ধরে চলছে, এগুলোর বৈধ রেজিস্ট্রেশন পেপার বা লিগ্যাল ডকুমেন্টেশন আদৌ আছে কিনা সবকটা জানা নেই।
দ্বিতীয় প্রশ্ন হলো, কর্পোরেশন থেকে যে বিল্ডিং প্ল্যান পাস করানো হয়েছিল তার বাইরে গিয়ে কতটা অতিরিক্ত অংশ গায়ের জোরে তৈরি করা হয়েছে? এবং সব থেকে বড় প্রশ্ন হলো, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা পুরসভাকে অন্ধ ধৃতরাষ্ট্র বানিয়ে এই মহানির্মাণ কার আশ্রয় চলছিল? এবার একটা সোজা প্রশ্ন আপনাদের কাছে। এলাকার মানুষ বলছেন এই বিল্ডিংগুলো নাকি 10 থেকে 12 বছর আগে তৈরি, তার মানে 1 দশক ধরে এই বহুতলগুলো কলকাতার পুরসভার নাকের ডগায় দাঁড়িয়েছিল। তখন কেন কোনো আমলার কলম চলেনি? তখন কেন কোনো নোটিশ যায়নি? কেন আজ ক্ষমতার হাত বদল হতেই 7 দিনের ডেডলাইন দিয়ে বুলডোজার নামানোর হুঙ্কার দেওয়া হচ্ছে? এটা কি সত্যি আইনের শাসন, নাকি স্রেফ পলিটিক্যাল গেম প্ল্যান? আপনাদের কি মনে হয়? এক্ষুনি নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমরা প্রতিটা কমেন্টের উপর নজর রাখছি। 7 দিন, সময় মাত্র 7 দিন। এই 1 সপ্তাহের মধ্যে যদি লিপস অ্যান্ড বাউন্স তাদের বৈধতার প্রমাণ দিতে না পারে, তবে কলকাতার রাজপথে এমন এক দৃশ্য দেখা যাবে যা গত কয়েক দশকে বাংলার মানুষ দেখেনি। কর্পোরেট অহংকার আর ক্ষমতার এই দুর্গ কি সত্যি গুঁড়িয়ে যাবে, নাকি আইনি ঢাল ব্যবহার করে আরও একবার পার পেয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? খেলা কিন্তু এবার জমে উঠেছে। এবার আসা যাক এই পুরো থ্রিলারের সব থেকে বড় বিস্ফোরক অধ্যায়, যেখানে আইন আর রাজনীতি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। নিরপেক্ষতার মুখোশটা একটু সরিয়ে যদি আমরা ফ্যাক্ট ভিত্তিক ব্যবচ্ছেদ করি, তবে দেখতে পাবো এই লড়াইটা যতটা না দেওয়াল ভাঙার, তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক আধিপত্যের। মুদ্রার দুটো পিঠ থাকে, আর এই ক্ষমতার খেলায় দুটো পিঠই সমান মারাত্মক, সমান আক্রমণাত্মক। প্রথম পক্ষের যুক্তিটা সোজা সাপটা এবং অত্যন্ত আক্রমণাত্মক। নতুন সরকারের সাপ কথা, আইন নিজের পথে চলবে, আর সেই পথ কোনো ভাইপো বা যুবরাজের ড্রয়িং রুম দেখে বেঁকে যাবে না। শাসক শিবিরের দাবি, গত 1 দশকে বাংলা যে সমান্তরাল সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির কালচার তৈরি হয়েছিল, যেখানে ক্ষমতা থাকলে যে কোনো আইনকে বুড়ো আঙুল দেখানো যেত, আজ তার অবসান ঘটানোর সময় এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি ছিল স্পষ্ট, ক্ষমতার দাপটে সাধারণ মানুষের এবং সরকারি সম্পত্তি লুট করে যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে তাদের হিসাব দিতেই হবে। যদি বেলেঘাটার রাজু নস্করের 18টি সম্পত্তি কিংবা কসবার সোনাপাপ্পুর 24টি সম্পত্তি স্ক্যানারে আসতে পারে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের 24টি সম্পত্তি কেন আইনের ঊর্ধ্বে থাকবে? সাধারণ মানুষের মনে প্রশ্ন, একজন ট্যাক্স পেয়ার যদি সামান্য 1 ইঞ্চি ছাদ বেশি ঢালাই করে, তাহলে তার কাছে পুরসভার নোটিশ যায়। তবে দক্ষিণ কলকাতার এই রাজপ্রাসাদগুলো কোন জাদু বলে 10 বছর ধরে ছাড় পেয়ে গেল? একে যদি প্রতিহিংসা বলা হয়, তবে সাধারণ মানুষের চোখে এটা আসলে দেরিতে হলেও আইনের শাসন। কিন্তু এবার কয়েনের উল্টো পিঠটা ঘুরিয়ে দেখুন, সেখানেই আসল খটকা। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিরোধী শিবির, সবার আঙুল এখন একটা শব্দে গিয়ে আটকেছে, আর সেটা হলো টাইমিং। আচ্ছা, আপনার কি মনে হয় না এই নোটিশের টাইমিংটা একটু বেশি নিখুঁত? যে পুরসভা এতদিন ঘুমিয়েছিল, নতুন সরকার শপথ নিতেই মুখ্যমন্ত্রীর বিবৃতির ঠিক 48 ঘন্টার মধ্যে তাদের ঘুম ভেঙে গেল। বিরোধীদের অভিযোগ, এটা আইনি সংস্কার নয়, এটা হলো গায়ের জোরে বিরোধীদের কোণ ঠাসা করবার পলিটিক্যাল ব্লু প্রিন্ট। বিধাননগর সাইবার ক্রাইম থানায় হিংসার উস্কানির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া থেকে শুরু করে কলকাতার পুরসভার কমিশনারের পদাধিকার বলে আচমকা এই ফাইল খোলা, সবটাই যেন এক সুতোয় গাঁথা এক নিখুঁত থ্রিলার স্ক্রিপ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তিনি ইতিমধ্যেই এই এফআইআর খারিজের দাবিতে সরাসরি হাইকোর্টের দরজায় ধাক্কা দিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে 21শে মের সেই মেগা শুনানি ঠিক করে দেবে এই চাল কার দিকে ঘুরবে। ভাবুন একবার, একদিকে কলকাতা পুরসভার কমিশনার মেয়রকে অন্ধকারে রেখে ধারা 401 প্রয়োগ করেছেন, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে পাল্টা আইনি খাড়া করছেন। একদিকে অভিযোগ স্বৈরাচারী কায়দায় বিরোধী দলের কোমর ভেঙে দেওয়া, অন্যদিকে পাল্টা দাবি চোর দুর্নীতিবাজদের জেলে পড়ো। এই আক্রমণ আর প্রতি আক্রমণের খেলায় সাধারণ মানুষ কিন্তু বোকা নন। তারা দেখছেন কিভাবে আইনের ধারাগুলো দুপক্ষই নিজেদের স্বার্থে দাবাডু চালের মতো ব্যবহার করছে। এবার আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি বাংলার এক নতুন স্বচ্ছ প্রশাসনিক যুগের সূচনা, নাকি স্রেফ ক্ষমতার অলিন্দে বসা নতুন শাসকের পুরনো কায়দায় প্রতিশোধের রাজনীতি? কমেন্ট সেকশন খোলা রইল, আপনাদের ধারণা যুক্তি নিয়ে আমাদের জানান, কার পাল্লা ভারী, আইন নাকি রাজনীতি? রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, না ক্ষমতা না রাজত্ব। ইমাম মুয়াজ্জেম বা পুরোহিত ভাতা বন্ধের বড় সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি সমান্তরালভাবে চলছে এই হাই প্রোফাইল দুর্নীতির তদন্ত ও আইনি নোটিশের পর্ব। কলকাতা পুরসভার দেওয়া এই 7 দিনের ডেডলাইন যখন শেষ হয়ে যাবে, তখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার সমস্ত সম্পত্তির বৈধ কাগজপত্র পেশ করে এই আইনি বাধা পার করতে, নাকি দক্ষিণ কলকাতার এই ক্ষমতা কেন্দ্রিক বাড়িগুলোর দেওয়াল সত্যি সত্যি ভেঙে পড়বে আইনের হাতুড়ির ঘায়ে? আইনি লড়াইয়ের ময়দানে শেষ হাসি কে হাসবে তা হয়তো সময়ই বলবে।
তবে একটা বিষয় পরিষ্কার, বাংলার রাজনীতিতে এখন যে পালবদল ঘটছে তার রেশ সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে ক্ষমতার শীর্ষবিন্দু পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয়, এই তদন্ত কি কোনো যৌক্তিক পরিণতিতে যাবে, নাকি এটিও সময়ের সাথে সাথে রাজনৈতিক ড্রামার এক অধ্যায় হয়েই থেকে যাবে? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।